এরা হলো সাধরন্তরী এবং ওঝা কার্য। পরীক্ষিত রাজার ধর্ম দংশন থেকে বাঁচাবার জন্য তারা হস্তিনার দিকে আগমন করছে। নৃত্য পরিবেশন করে দেখাচ্ছেন দুই ভাই নৃত্যশিল্পী জিতেন কৈবর্ত ও মানিক কৈবর্ত। আমরা 2026 সালে মঞ্চস্থ করেছি এবছরে নতুন নৃত্যপালা নাচে গানে পালার মধ্যে যদি কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা সকলেই নিজ গুণে ক্ষমা করবে। এই আশা এই ভরসা নিয়ে আমরা মহাভারত পুরাণের অবলম্বনে মঞ্চস্থ করতে চলেছি। নৃত্যরূপে এই পালার নাম হলো রাজা পরীক্ষিতের ব্রহ্মসাম ও জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞ। একদিন ঋষি সমী মৌন ধ্যানের জন্য ঋষিবর কাননের পথে আগমন করেছে। অনুধ্যানের জন্য ঋষিবর আগমন করেছে।
আজ মৌন ধ্যানে রত হলেন। এমন সময় হস্তিনার মহারাজ পরীক্ষিত রাজা আজ মৃগয়া শিকারের জন্য এই কারণেই আগমন করছে। মহারাজ আজ মৃগয়া শিকারের জন্য আগমন করেছি। এই পরীক্ষিত রাজার অধীনে স্বর্গীয় আদালত মহাতর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো।
বাউলেছি করে সারা জঙ্গলটা ঘুরলাম, কিন্তু একটিও কোথাও কোনো পশু পক্ষীর শিকার মিলল না। আকাশে মাত্র আরেক দণ্ড সময়, অনাহারে জল পিপাসায় প্রাণ ছটফট করছে। এখন আমি কি করি? এই জঙ্গলে কোথায় যাই? ওই তো একটি হরিণ ঝর্ণার জল পান করছে। আজ আমি ওই হরিণকে শিকার করে আনন্দিত মনে আমি রাজ আলোয় নিয়ে যাব। সর্বনাশ হলো, ঘুরি ঘুরি একটি হরিণকে আমি শিকার করেছিলাম, শেষ পর্যন্ত সেই হরিণটি নির্বিঘ্ন অবস্থায় ছুটে পালিয়ে গেল। ওই তো এক ঋষিবর ধ্যানে রয়েছে। ঋষিবর, আপনার এই রাস্তা দিয়ে একটি নির্বিঘ্ন অবস্থায় হরিণ ছুটতে ছুটতে গেল, আপনি দেখলেন কোন দিকে গেল? ঋষিবর, আমি হস্তিনার মহারাজ পরীক্ষিত রাজা বলছি, আপনি আমার কথার উত্তর দিন। ও ঋষিবর, আপনি আমার কথার উত্তর দিবে না? ঠিক আছে ঋষিবর, আপনি ধ্যানেই করুন। আজ ওই তো একটি মৃত সাপ পড়ে রয়েছে। আজ আমি ঋষিবরের গলায় এই মৃত সাপ জড়িয়ে দেব। এই মালা হলো ঋষিবর আপনার রুদ্রাক্ষের মালা। এই মালা পরে তুমি ধ্যানেই থাকো, তুমি ধ্যানেই থাকো। এমন সময় সমস্ত ঋষি কন্যাগণ ঝর্ণার জৌলানার জন্য তারা এই নদীর দিকেই আগমন করছে। নদীতে জলানিতে যাই, সে নদীতে জলানিতে নদীতে জলানিতে যাই, নদীতে জলানিতে যাই। নদীতে জলানিতে যাই, নদীতে জলানিতে যাই, তাকে কোকিলের কোঠরে বিধিলায় অন্তরে, কোঠরে বিধিলায় অন্তরে। নদীতে জলানিতে যাই, নদীতে জলানিতে যাই। নদীতে জলানিতে যাই, নদীতে জলানিতে যাই, কোকিলের কোঠরে বিধিলায় অন্তরে, বিধিলায় অন্তরে। নদীতে জলানিতে যাই, নদীতে জলানিতে যাই।
ওই দেখো শ্রমিক ঋষির গোলায় কে মৃত সাপ জড়িয়ে দিয়ে পালিয়ে গেছে। সেখানে তো ঋষিগণ সকলেই মাঠে খেলা করতেছিল। ঋষি শৃঙ্গি কি হইতে ঋষি কন্যাগণ? ওই দেখো শৃঙ্গি, তোমার পিতার গলায় কে মৃত সাপ জড়িয়ে দিয়ে পালিয়ে গেছে। ওকে, আমার পিতার গলায় এ কর্ম কে করিল? তাই তো এই মৃত সাপ হয়তো 2-3 দিন আগে মারা গেছে। এই মৃত সাপের পোতা গন্ধ নিয়ে আমার পিতা এখনো ধ্যানে বসে আছে। এই মৃত সাপ জড়িয়ে দিয়ে যেই যেখানে পালিয়ে যাক না কেন, ঋষি সিংহী তাকে অভিশাপ দেবে। এই অপর কর্ম যেই না করেছে, আমি যদি ব্রহ্ম সন্তান হই, আমি তাকে অভিশাপ দিচ্ছি, 7 দিবসের মধ্যে তক্ষক নাগ তাকে করিবে ধ্বংস। কি করিলে পুত্র? না জানিয়া না বুঝিয়া ও কারণে করিলে সাপান্ড। সে যে কেউ ছিল না, হস্তিনার মহারাজ স্বয়ং রাজা পরীক্ষিত। সে এসেছিলেন মৃগয়া শিকারে এই কারণে। ঘুরতে ঘুরতে রাজা এই জঙ্গলে ক্লান্ত হয়ে পড়ে ক্ষুধায় তৃষ্ণায় অবশেষে এক হরিণকে তীরবিদ্ধ করে। হরিণটি তীরবিদ্ধ অবস্থায় আমার এই পাশ দিয়ে জঙ্গলে ফুটে পালিয়ে যায়। আমাকে মহারাজ বারবার জিজ্ঞাসা করেছিলেন, বলেছিলেন ঋষিবর, আপনার এই রাস্তা দিয়ে এক তীরবিদ্ধ অবস্থায় হরিণ ছুটে পালালো, আপনি কি দেখলেন কোন রাস্তা দিয়ে গেল? পুত্র, আমি মৌন ধ্যানে ছিলাম। আমি মহারাজের কথার কিছু উত্তর না দিই মহারাজ ক্ষুধায় তৃষ্ণায় ক্লান্ত হয়ে অবশেষে এই মৃত সাপ ক্রুদ্ধ হয়ে আমার গলায় জড়িয়ে দিয়েছিল। পুত্র, আমরা যার রাজ্যে বসবাস করছি তাকেই ব্রহ্ম সাপ তুমি ফিরে নাও বৎস। পিতা, পিতা আমাকে ক্ষমা করবেন। পিতা, আপনি তো সকলেই জানেন ব্রহ্ম সাপ না হবে লঙ্ঘন, তাহলে কি এখন উপায় হবে? হে ভগবান, আমাকে তো এই বার্তা ওই মহারাজের নিকটে রাজসভায় পৌঁছে দিতে হবে। কোথায় শিষ্য গৌরব? আদেশ করুন গুরুদেব। শুনো গৌরব, আমি মহা সমস্যায় পড়ে গেছি। ক্রুদ্ধ হয়ে পুত্র সিংহী পরীক্ষিত রাজারে করেছে অভিশাপ, 7 দিবসের মধ্যে তক্ষক নাগ তাকে করিবে ধ্বংস। এই বার্তা তুমি যাও শিষ্য, ওই রাজসভায় পরীক্ষিত রাজার নিকটে পৌঁছে দাও, যেন মহারাজ পরীক্ষিত 7 দিবস সাবধানে থাকে, যেন পরীক্ষিত রাজা 7 দিবস 7 দিন যেন খুব সাবধানে থাকে। তাই হবে গুরুদেব, আমি এক্ষুনি যাচ্ছি। এই সংবাদ আমি হস্তিনার মহারাজ পরীক্ষিত রাজার নিকটে পৌঁছে দিয়েছি। এই বৎস যাও, আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না। হে ভগবান, হে দয়াময়, হে ঈশ্বর, তোমার লীলাবুঝা বড় তাই প্রভু।
যদি পারো পরীক্ষিত রাজার সর্বদংশন থেকে তাকে রক্ষা করো প্রভু। পরীক্ষিত রাজার সর্বদংশন হতে তাকে রক্ষা করো। এইদিকে হস্তিনার রাজসভায় আজ সমস্ত সেনাপতিগণ আগমন করছে। সেনাপতিগণ সকলে আছো তো রাজসভায়? কল্য শিকারে গিয়েছিলাম আমি কারণে, কিন্তু যা ঘটনা ঘটলো দুর্ভাগ্য। এক হরিণকে আমি তীরবিদ্ধ অবস্থায় তীরবিদ্ধ অবস্থায় হরিণটি কিভাবে জঙ্গলে ছুটে পালালো, হারিয়ে গেল। আমি নিরাশ হয়ে এই রাজালয়ে ফিরে এলাম। কি বলবো সেনাপতিগণ, আমার কোনো মুরাদ নেই। এক মুনি সেখানে ধ্যানে ছিলেন। আমি বারবার জিজ্ঞাসা করলাম, কিন্তু ঋষিবর আমার কথায় উত্তর না দিয়ে আমি তাকে এক মৃত সাপ জড়িয়ে দিয়ে পালিয়ে এসেছি। মহারাজ পরীক্ষিত রাজার জয় হোক। মহারাজ পরীক্ষিত রাজার জয় হোক। ঋষিবর আপনি ভিতরে আসুন। মহারাজ, আমি শ্রমিক ঋষির শিষ্য গৌরব। আপনার কাছে একটি বিশেষ সংবাদ জানাতে আমি এসেছি রাজসভায়। মহারাজ বলুন বলুন গৌরব, কি সংবাদ জানাতে এই রাজসভায় আগমন? মহারাজ, আপনি কল্য শিকারে গিয়েছিলেন কাননে, আর মৃত সাপ জড়িয়ে দিয়েছিলেন শ্রমিক ঋষির গলায়।
ক্রুদ্ধ হয়ে শ্রমিক ঋষির পুত্র সিংহী মুনি আপনাকে অভিশাপ দিয়েছে মহারাজ, সপ্ত দিবসের মধ্যে তক্ষক নাগ করিবে দংশন। তাই শ্রমিক ঋষি আমায় এই বার্তা দিয়ে পাঠিয়েছে মহারাজ, আপনি সপ্ত দিবস খুব সাবধানে থাকবেন মহারাজ, আপনি সপ্ত দিবস খুব সাবধানে থাকবেন। এখন আমি আসি মহারাজ। সপ্ত দিবসে তক্ষক নাগ করিবে দংশন, শ্রমিক ঋষির পুত্র সিংহী আমায় করিল শাপান্ত। তাহলে ওই সেনাপতিগণ এখন আমাদের কি হবে উপায়? মহারাজ আপনি শান্ত হন, সপ্ত দিবস আমাদের সাবধানে থাকতে হবে মহারাজ। আপনাকে একটি সমস্ত উঁচু বেদিতে আমরা রাখবো মহারাজ, আর সমস্ত সেনাপতিগণ আপনার প্রহরায় আমরা সপ্ত দিবস নিযুক্ত থাকবো। দেখি কিভাবে সর্বদংশনে আপনার মৃত্যু হয়। তোমরা ঠিকই বলিত সেনাপতিগণ, 7 দিন আমাদের খুব সাবধানে থাকতে হবে। আর আমাদের রাজ্যের সমস্ত গুণী জ্ঞানী যারা সর্ববিদ্যায় পারদর্শী রয়েছে তাদেরকে সকলকেই ব্রাহ্মণ গুণী ওঝা সকলকেই খবর দিবেন যেন সপ্ত দিবস এই হস্তিনার রাজসভায় সকলেই থাকে। তাই হবে মহারাজ। আপনি এখন প্রাসাদে বিশ্রাম করবেন, চলুন আমরা নগরে নগরে এই বার্তা পৌঁছিয়ে দেব। দিবসের মধ্যে তক্ষক নাগ দংশনে মৃত্যু হবে পরীক্ষিত রাজা। তাই আজ ব্রহ্মসভ পালন করার জন্য তক্ষক নাগ পরীক্ষিত রাজাকে দংশন করার জন্য হস্তিনার দিকে আগমন করছে। ব্রহ্মসভ আমায় পালন করতে হবে। সপ্ত দিবসের মধ্যে পরীক্ষিত রাজার মস্তকে আমাকে দংশন করতে হবে। কিন্তু এইভাবে আমি যদি যাই হস্তিনার রাজসভায় আমাকে সকলেই চিনে ফেলবে এবং সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। না 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 না, আমি আমার রূপ পরিবর্তন করে যাব রাজসভায়। সঙ্গে সঙ্গে আজ ছদ্মবেশ ধরছেন তক্ষক নাগ। বেশে হইতো আমি যদি যাই রাজসভায় তাহলে আর কেউ আমাকে নাগ বলে চিনতে পারবে না। একটু আগে আমি এই বড় বৃক্ষের তলায় বিশ্রাম করি, তারপরে যে কোনো উপায়ে আমাকে পরীক্ষিত রাজাকে দংশন করে আমাকে পালিয়ে আসতে হবে। এদিকে রাজ্যের সমস্ত গুণী ওঝারা পরীক্ষিত রাজার সর্বদংশন থেকে বাঁচাবার জন্য তারা হস্তিনার দিকে আগমন করছে। আমরা ধরন করিছে মরিলে বাঁচাতে পারি সাপে কাটা ছেলে। আমরা ধরন করিছে মরিলে বাঁচাতে পারি সাপে কাটা ছেলে।
এরা হলো ওঝা ধরন্তরী এবং ওঝা কার্য। পরীক্ষিত রাজার সর্বধ্বংস থেকে বাঁচাবার জন্য তারা হস্তিনার দিকে আগমন করছে। নৃত্য পরিবেশন করে দেখাচ্ছেন দুই ভাই নৃত্যশিল্পী জিতেন কৈবর্ত ও মানিক কৈবর্ত। পরীক্ষিত রাজার নাকি সর্বদংশন হবে, তাই আমাদের যেতে হচ্ছে রাজসভায়। সব কিছু কাজ ছেড়ে আমাদের পরীক্ষিত রাজাকে আগে বাঁচাতে হবে। কিন্তু ওঝা কাশ্য যদি শালা কোনো নাগ যদি এসে পড়ে, তাহলে আর আমাদের কাছে পালিয়ে যেতে পারবে না। যে কোনো মন্ত্রী শক্তির সাহায্যে আমরা তাকে বন্দি করব, কিন্তু আগে একটু নেশাটা করে দিই, তারপরে আমরা যাব পরীক্ষিত রাজার সর্বদংশন থেকে বাঁচাতে। আরে অরতলা বরতলা মা ষষ্ঠী মায়ের খেলা, তুই শিখেছি কাঁদাতে, আমি শিখেছি বোঝাতে। কার দোহাই সীতাশি রামের দোহাই, কার দোহাই মা কাঢ়ালির দোহাই, কার দোহাই নরসিংহর দোহাই। এমন সময় মায়াধারী দক্ষক নাগ সেই গুণে ওঝাদের দেখতে পায়। সঙ্গে সঙ্গে আজ ছদ্মবেশ ব্রাহ্মণের বেশে ওঝাদের সামনে গিয়ে বলছে, এ বাবারা তোমরা কোথা যাবে? আমরা যাচ্ছি হে বুড়া বাবুন, পরীক্ষিত রাজার নাকি ব্রহ্মসাপ হয়েছে, তার নাকি সর্বদংশনে মৃত্যু হবে। তাই মহারাজের আদেশে আমরা তাকে রাজসভায় বাঁচাতে যাচ্ছি। এ বাবারা আমিও তো যাচ্ছি সেই সংবাদ শুনে। পরীক্ষিত রাজা আমার অনেক দিনের পুরনো বন্ধু। আমি যখন এই সংবাদ শুনলাম তখন বলি যাই মহারাজের কাছে একটু দেখা করে আসি। কিন্তু হে বাবারা তোমরা কত বড় গুণী ওঝা, আমি যদি আমার মন্দিরে ওই বড় বৃক্ষটাকে আমি যদি মারতে পারি, তাহলে তোমরা আবার তাকে জীবিত করতে পারবে? নিশ্চয়ই পারবো হে বুড়া বাবুর। তুমি হয়তো ওঝা ধরন্তরীকে এখনো জানো না। লাও তোমার মন্ত্র শক্তি দিয়ে তুমি যদি ওই গাছকে মারতে পারো, তাহলে আমাদের মন্ত্র শক্তি দিয়ে সঙ্গে সঙ্গে আবার বাঁচাবো। এই মায়াধারী দক্ষ আজ সেই বড় বৃক্ষকে ওঝাদের পরীক্ষার জন্য তার প্রধান হলে মারতে চলেছে। আমার মন্ত্র শক্তির সাহায্যে আমি তাকে একেবারে ওই অত বড় বৃক্ষটাকে শেষ করে দিলাম। লেও দেখি বাবারা, এখন তোমাদের মন্ত্র শক্তির সাহায্যে আবার তোমরা তাকে বাঁচাও। ও হে বুড়া বাবুন, তুমি আমাদের চিনতে পারো না, আমরা কত বড় গুণী, কত বড় যা। দেখো এখন নিমিষের মধ্যে অত বড় বৃক্ষটাকে আবার আমরা বাঁচিয়ে তুলবো।
আরে একদিন গোপনীতে সত্য ভাবা সুন্দরী পলক বেলিতে সমুদ্রের মন করেছিল চুরি। সমুদ্র তখন সে চারিদিকে চাই, সম্মুখেতে অর্জুনের দেখিবারে ভাই। এই ধুলা পড়া অন্য কিছু নয়, এই ধুলা পড়াই মৃত জীব পুনরায় জীবের সন্তান হই। আর এই কাটি কাটি যেমন কাটি কে কাটে ওঝা ধরন্তরী কাটে, কে কাছে ওঝা কাশ্যপ কাটে, কার দোহাই নরসিং গুরুর দোহাই ওই দেখো হে বুড়া বাবু, তোমার মৃত গাছকে আমরা ঘুরে বাঁচিয়ে ধরলাম তো। দেখো দেখো, কিন্তু ওঝা কাশ্য এইদিকে আয়, এইদিকে শোন। বলি আমরা এত দেশে নগরে নগরে ঘুরেছি, কিন্তু এই শালা বুড়া বামুনটার মতো নত জ্ঞানী কোথাও কোনো গুণী ওঝা দেখতে পাই না। এই শালা আমার তো মনে হচ্ছে পাশে কোনো মায়াধারী হতে পারি না কিনি বাবা। আগে আমাদের জানতে হবে ওই শালা বুড়া বামন কোথাকার বটে, কোথায় তার ঠিকানা। বলি হে, তুমি ভণ্ড তপস্বী ব্রাহ্মণ, বলি তোমার কি নাম, তোমার কোথায় ধাম? এ বাবারা, আমার না কোনো সঠিক নাম আর না কোনো থাকার সঠিক ধাম। এই কাশ্য, এইদিকে শুন, এইদিকে শুন, এইদিকে আয়, এইদিকে শুন শুন শুন। আমি বলছি এই শালা বুড়া নিশ্চয়ই কোনো মায়াধারী বটে। এই শালা কথা বলতে বলতে জীবের অংশটা তার কাটা দেখা গেল, নিশ্চয়ই এই কোনো মায়াধারী নাগ হতে পারে। এই বুড়া বাবুন, সত্যি করে বল তোর আসল পরিচয় কি? এই খোঁজা ধরন্তরীর চোখকে ফাঁকি দিতে পারিস না। দেখ তোর এই মুহূর্তে আসল রূপ আমি তৈরি করছি। মায়াধারী নাগ বুড়া বামুনের ছদ্মবেশে ভেবেছিস আমাদের চিনতে পারবে না, কিন্তু ওঝা ধরন্তরীর চোখকে ফাঁকি দিতে পারিস না। আজ তোকে এই ঝুলা পড়া দিয়ে এই বৃক্ষতলায় তোকে বন্দি করে দিলাম। শোনো, আমি তক্ষক নাগ, ব্রহ্মসাপ পালন করতে গিয়ে আমি এই ছদ্মবেশ ধরেছিলাম। যদি এই বেশে আমি যেতাম তাহলে আমাকে সকলেই রাজসভায় মেরে ফেলতো। আমি যদি ব্রহ্মসাপ পালন না করি তাহলে ব্রহ্মবাক্য ব্যর্থ হবে, সমস্ত সর্বকুল বিনাশ হয়ে যাবে। তাই তোমরা যা চাইবে, যদি আমার কাজে তোমরা সাহায্য করো তাহলে আমি তোমাদের অনেক ধন দৌলত দেব। না 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 না, ওঝা ধরন্তরী কোনদিন এ জীবনে নেব খারাপি কাজে থাকে না, আর থাকবেও না। শোনো না, তুমি যতই চেষ্টা করো না কেন, তোমাকে এই বৃক্ষতলার থেকে আর আমরা কোথাও যেতে দেবনি। শোনো, পরীক্ষিত রাজাকে বাঁচালে তোমরা এক রাজার ধন পাবে, আর আমার কাজে যদি তোমরা সাহায্য করো আমি তোমাদের 7 রাজার ধন দেব। ঠিকই বলেছে ওঝা ধরন্তরী, তক্ষক নাগ ঠিকই বলেছে। আমাদের যেই হোক, আমাদেরা যদি 7 রাজার ধন পাই তাহলে আর তো আমাদের গ্রামে গ্রামে ঘুরতে হবে না, আমরা অনেক বড় লোক হয়ে যাব, আমাদের ছেলে মেয়ে পরিবার আনন্দে থাকবে। তবে দেখো না, তোমার
মাথার মণিটি কিন্তু আমাদের সর্বপ্রথম দিতে হবে, তারপরে তুমি যা বলবে তোমার কাজে আমরা রাজি রয়েছি। ঠিক আছে, আমার জীবনের পরিবর্তে আমার কাজের সাহায্যের জন্য আমি তোমাদের আমার মাথার মণিকেই দিলাম। শোনো, বলো নাগ, বলো, তাড়াতাড়ি বলো আমাদের কি করতে হবে। শোনো, তোমরা এক বদরিকা ফল নিয়ে যাবে মহারাজের রাজসভায়। আমি সেই বদরিকা ফলে অবস্থান করব। বলবে, মহারাজ এই ফল খেলে সর্প দংশন করলে মৃত্যু হই না। যেই না মহারাজ পরীক্ষিত রাজা সেই বদরিকা ফল খেতে যাবে, আমি সঙ্গে সঙ্গে আমার বিরাজ মূর্তি ধারণ করে আমি মহারাজকে দংশন করে পালাবো। এই কর্তব্য তোমরা পালন করতে পারবে তো? হ্যাঁ, পারবো না, পারবো। আগে আমাদের 7 রাজার ধন, তোমার মাথার মণিক কিন্তু আগে দাও। এই নাও, আজ আমি আমার মাথার মণিটি তোমাদের দিলাম। ঠিক আছে না? এসো, এরপরে তুমি আমাদের এই ঝুলিতে বদরিকা ফলে আশ্রম করো, আর আমরা তোমাকে নিয়ে যাব সেই রাজসভায়। দেখতে দেখতে 6 দিন 6 রাত অতিক্রান্ত হয়ে গেল। পরীক্ষিত রাজার ব্রহ্মোৎসব আর 1 দিন আর 1 রাত বাকি আছে। আজ অন্যান্য দিনের মতো মহারাজকে নিয়ে সমস্ত সেনাপতিগণ সকলেই আগমন করছে। চিন্তা করবেন না মহারাজ। দেখতে দেখতে 6 দিন 6 রাত অতিক্রান্ত হয়ে গেল। যদি আজকের দিন আজকের রাত পার হই তাহলে ব্রহ্মসাপ ব্যর্থ হবে মহারাজ, ব্রহ্মসাপ ব্যর্থ হবে। এদিকে ওঝারা আবার আগমন করছে।
মহারাজ পরীক্ষিত রাজার জয় হোক। মহারাজ আপনি চিন্তা করবেন না মহারাজ, আমরা হলাম এই রাজ্যের সর্ববিদ্যায় সর্বমন্ত্রে পারদর্শী। যদি কোন সর্প আপনাকে দংশন করে সঙ্গে সঙ্গে আমরা আমাদের মন্ত্র শক্তির সাহায্যে আপনাকে বাঁধিয়ে তুলব মহারাজ। মহারাজ বহু পরিশ্রম করে আপনার জন্য আমরা একটি বদরিকা ফল নিয়ে এসেছি মহারাজ। এই বদরিকা ফল খেলে সর্বে দংশন করলে কোনোভাবেই মৃত্যু হই না মহারাজ, কোনোভাবেই তার বিষ লাগে না। ওই দেখি দেখি তোমাদের বদরিকা ফল, এই দিন মহারাজ এই ফল খেলে কোনোভাবেই সর্বে দংশন করলে মৃত্যু হই না। ঠিক আছে, আজ আমি এই বদরিকা ফল খাবো। এই বদরিকা ফল খেয়ে আমি ব্রহ্মসাপ ব্যর্থ করবো। এই বদরিকা এই বদরিকা এই ফলের মধ্যে কি যেন দেখা যাচ্ছে, একই সর্প। সেনাপতি ভাই সকলে দেখতে দেখতে ওই শালা দক্ষক নাগ দংশন করে পালিয়ে গেল। মহারাজ মহারাজ এখন কি হবে উপায়? সেনাপতি ভাই সকলে আমাদের মহারানীকে এই বার্তা সঙ্গে সঙ্গে পৌঁছে দিতে হবে। কোথায় কোথায় মহারানী? কি হয়েছে সেনাপতিগণ? মহারানী আমরা মহারানীর শেষ রক্ষা করতে পারলাম না মহারানী। মায়া ধরে তক্ষক বলিকা ফলে আশ্রয় নিয়ে মহারাজকে দংশন করে এই মাত্র ছুটিয়ে পালিয়ে গেল। ওই দেখো মহারানী, মহারাজের নিথর দেহ পড়ে রয়েছে। না না তো হতে পারি না, না হতে পারি না। একই হলো ভগবান, স্বামী তুমি কোথায় গেলে? হতে পারি না। একবার মহারানী মহারানী বলে আমায় দেখো মহারাজ, একবার মহারানী মহারানী বলে আমায় দেখো। আশার নিভে গেল গো, সারা হতে পারি না, হতে পারি না। মহারাজ একবার রানী রানী বলে আমায় দেখো মহারাজ, আমায় একবার রানী রানী বলে দেখো। মহারানী মহারানী আর কেঁদে ভেবে লাভ হবে না মহারানী। মহারাজ আমাদের থেকে বহু দূরে চলে গেছে মহারানী, মহারাজ আমাদের থেকে বহু দূরে চলে গেছে। অসময়ে ও কারণে বিধবা সাজাবে ওরে বিধি এই
দাদাই আমায় বিধবা সাজাবে। এই তো করিলে অসময়ে কোকারণে বিধবা রানীমা, রানীমা, আর আমাদের কেটে ফেলে কিছু লাভ হবে না রানীমা। চলো ভাই সেনাপতিগণ সকলে আমরা রীতি নিয়ম অনুযায়ী আমাদের মহারাজের শেষ কৃত্য সম্পন্ন করতে হবে। চলো শেষ কৃত্য সম্পন্ন করতে হবে। চলো। ব্রহ্মচাপ ব্যর্থ হলো না। পরীক্ষিত রাজার দক্ষ কর্তৃক দংশন হলো এবং পরীক্ষিত রাজার মৃত্যু হলো। শুধু দর্শক মন্ডলী মা ভাই বোনেরা, মহাভারতে পুরাণের প্রমাণ অনুযায়ী পরীক্ষিত রাজার মৃত্যুর পর হস্তিনার রাজ সিংহাসনে বসে তার পুত্র জন্মেঞ্জয়। জন্মেঞ্জয় রাজা পিতার হত্যার প্রতিশোধ নেয়ার জন্য মনে মনে স্থির করে আমি সর্বকুলকে বিনাশ করে দেব, সর্বকুলকে ধ্বংস করে দেব। তাই জন্মেঞ্জয় রাজা সর্পযজ্ঞ করার জন্য সমস্ত মুনি ঋষিদের সঙ্গে নিয়ে রাজসভার দিকে আগমন করছে। আমার পিতার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমি মনে মনে স্থির করেছি আমি হস্তিনানগরে সর্পযজ্ঞ করব, সর্বকুলকে আমি বিনাশ করে দেব। তাই আর বিলম্ব না করে আপনারা সকলের উপস্থিতিতে আমি এই সর্পযজ্ঞ শুরু করছি। আপনারা আসুন, রীতি নিয়ম অনুযায়ী সর্পযজ্ঞ বিনাশের জন্য যজ্ঞ আরম্ভ করুন। জন্মেঞ্জয় রাজার আদেশে সঙ্গে সঙ্গে সর্পযজ্ঞ শুরু হলো। ও নমো, ও নমো সাহা, ও নমো সাহা। এই সর্পযজ্ঞের ত্রাসে আজ সমস্ত নাগরা একে একে সেই আগুনের কুণ্ডলের দিকে আগমন করছে। ও ভাই নমো নমঃ, ও নমো সাহা, ও ভাই নমো নমঃ। রাজা রাজা ভাই নমো নমঃ, ও নমো ভাই নমো নমঃ, ও নমো
মহারাজ মহারাজ আপনার কাছে আমি কিছু দান চাইতে এসেছি মহারাজ। বলুন জীবন, আপনি কি দান চাইবে? আমার এই সর্বযজ্ঞ আমাকে সমাপন করতে দাও, তারপরে আপনি যে দান চাইবে আমি সেই দানে দেব। তাহলে আমি ফিরে যাচ্ছি, তাহলে আমি ফিরে যাচ্ছি। শোনো জীবন, এই যজ্ঞ চলাকালীন যদি ফিরে যাবে তাহলে আমার যজ্ঞ সম্পন্ন হবে। বলুন জীবন, আপনি কি দান চাইবে? মহারাজ, আমি তো দান চাইতে এসেছি দক্ষক নাগকে। না, আমি ওই দক্ষক নাগকে দান দিতে পারবো না। দক্ষকের পরিবর্তে আপনি যা দান চাইবে আমি তাই দেব। তাহলে আমি চলেই যাচ্ছি মহারাজ, তাহলে আমি চলেই যাচ্ছি। দাঁড়াও জীবন, জন্মেন্দ্রই রাজা বিনা দানে কাউকে কোনোদিন ফিরাইনি, আর আজও ফিরাবো না। কিন্তু তক্ষক নাগ আমার পিতাকে দংশন করেছে, তক্ষক নাগের জন্য আজ আমি এই সর্বযজ্ঞ করছি। মহারাজ, আপনি শান্ত হন, আপনি ধর্মপরায়ণ রাজা। এই রাজ্যে রাজা স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠির ছিলেন। এই রাজ্যে এই অপকর্ম উচিত হবে না। ঋষি আস্তিক ঠিকই বলেছে, সর্বযজ্ঞ বন্ধ করাই উচিত বলে মনে হচ্ছে। ঠিক আছে, আজ আমি আস্তিক ঋষির অনুরোধে আমার এই সর্বযজ্ঞ আমি বন্ধ করলাম। আমার এই সর্বযজ্ঞ আমি বন্ধ করলাম। আমার এই সর্বযজ্ঞ আমি বন্ধ করলাম। এরপরে এসো জীবন, আজ আমি সকলকে আমার রাজসভায় সসমাদরে আমি ভজনের আয়োজন করেছি। সকলেই ভজন করি, তারপরে নিজ নিজ আলয়ে করিবে গমন। ধন্য ধন্য তুমি মহারাজ জন্মেন্দ্রই। আজ আস্তিক মুনির কথাই তুমি নাগকুলকে রক্ষা করলে, সর্বযজ্ঞ তুমি বন্ধ করলে। আমি তোমাকে কিভাবে আশীর্বাদ করব আমি ভাবতে পারছি না। তবে এইটুকুই আমি বলে যাচ্ছি মহারাজ, ইতিহাসে স্বর্ণাক্ষরে আপনার যুগে যুগে লেখা থাকবে, ঋষি আস্তিকের অনুরোধে জন্মেন্দ্রই রাজা সর্বযজ্ঞ করেছিল সমাপন। এসো সকলে মনে ঋষি, আমরা মাতৃ আরাধনা করি। আমাদের যে বহু দূরেই যেতে হবে তপস্যায়। কোথায় মা নাগের জননী মা মনসা, একবার আমাদের সম্মুখে এসো মাতা। তোমার আদেশে আমি আজ সর্বকুল রক্ষা করেছি মা। ধন্য তুমি আস্তিক, ধন্য আমার পুত্র। আমার অনুরোধে তুমি সর্বকুলকে রক্ষা করলে। এসো মা, এসো জগৎ জননী, তোমার আরাধনা করে আমাদের যে যেতে হবে তপস্যায়। ওঠো ওঠো আমার সকল নাগগণ, আর তোমাদের কোনো ভয় নেই। তোমাদের আর কাউকে মরতে হবে না। আমার পুত্র আস্তিক তোমাদের সকলকেই রক্ষা করেছে। বলো পুত্র, তুমি আমার নাগগণের কাছে কি বর চাইছো? আজ সমস্ত নাগগণ তোমাকে বর দিতে চলেছে। মাগো মা, আমার যে কোনো বরের প্রয়োজন নেই না। তবে এইটুকুই আমি চাই মা, যদি আপনার কোন নাগ আস্তিক মুনির নাম করে যদি কোনো মানব জাতি রাত্রের অন্ধকারে পথের পার হই, তাহলে যেন মা কোন নাগ তাকে দংশন না করে, কোন নাগ তাকে দংশন না করে। আজ আমরা সমস্ত নাগগণ শপথ করছি, যদি কোনো মানব আস্তিক মুনির নাম করে তাহলে আমরা কাউকে দংশন করব না, কাউকে দংশন করব না। এসো মাগু, আজ আমরা মাতৃ আরাধনা করি। আমাদের যে যেতে হবে মা তপস্যায়।
মাকে পুজিব পুজিব সদালে লাল জবা ফুল দিব চরণ কমল তলে মাকে পুজিব পুজিব সদালে লাল জবা ফুল দিব চরণ কমল তলে মাকে পুজিব মাগো সন্তজমা বলব চরণ কমলে মাকে পুজিব পুজিব সদালে লাল জবা ফুল দিব চরণ কমল তলে মাকে পুজিব আস্তে গণ্যমণি মাতা ভবনী মা যোগী যথা চরৎকারুমণি মন্ত্রী দেবী মনসা মাতায় নমো নমো আস্তে গণ্যমণি মাতা ভবনী মা যোগী যথা চরৎকারুমণি মন্ত্রী দেবী মা মনসায় নমো 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 এই বৎসগণ, আমি তোমাদের সকলে আরাধনায় সন্তুষ্ট। এই আমার নাকুন আর তোমরা ভয় না করে নিজে নিজে আলোয়ে করো গমন, নিজে নিজে আলোয়ে তোমরা সকলে করো গমন। জয়া জয়া